বিশেষ করে মহিলাদের মেয়েরা এখানে এসেছেন এবং এখানে যে যোগদান সভারও আয়োজন করা হয়েছে সেই যোগদান সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে আমাদের সামনে মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন আমাদের ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি তথা রাজ্যসভার সদস্য শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের যিনি ট্রাইবেল দপ্তর দেখছেন এবং অন্যান্য দপ্তর শ্রী বিকাশ দেববর্মা মহোদয় তাছাড়া এখানে উপস্থিত আছেন আমাদের প্রাক্তন পূর্ব যে লোকসভার কেন্দ্রের এমপি শ্রীভূতি ত্রিপুরা মহোদয় এখানে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির আমাদের জনজাতিদের যুব আইকন এবং জেনারেল সেক্রেটারি শ্রী বিপিন দেববর্মা মহোদয় উপস্থিত আছেন এই সিপাহীজলা ডিস্ট্রিক্টের সম্মানিত ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শ্রী বিপ্লব চক্রবর্তী মহোদয় এখানে উপস্থিত শ্রী নির্মল দেববর্মা মণ্ডল প্রেসিডেন্ট টাকারজলা শ্রী সঞ্জীব রিয়াং এমডিসি শ্রী অভিজিৎ দেববর্মা মণ্ডল প্রেসিডেন্ট মান্দাই শ্রী উপেন্দ্র দেববর্মা জেনারেল সেক্রেটারি জনজাতি মোর্চার এবং অন্যান্য বিভিন্ন স্তরের যারা জনজাতির আমাদের লিডার্সরা এখানে উপস্থিত আছেন কার্যকর্তারা উপস্থিত আছেন এবং আমার প্রিয় ভাই বোনেরা এবং মেয়েরা এবং মিডিয়া বন্ধুরা সবাইকে আমি অন্তঃস্থল থেকে আপনাদেরকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি যে দীর্ঘ সময় ধরে আপনারা এখানে বসে আছেন। এখানে এসে উপস্থিত হলাম কুমলুঙে আসার পর স্টেজে যখন উঠলাম এবং এত ভারী মাত্রায় মা ও বোনদের এবং মেয়েদের আমি এখানে দেখে আমি অত্যন্ত আপ্লুত হয়েছি যে ভারতীয় জনতা পার্টি আগামী দিন এডিসিতে কি হতে যাচ্ছে সেটা কিন্তু এখানে তার প্রমাণ আজকে কিন্তু আমরা দেখতে পেয়েছি। আজকে আমরা এতদিন ধরে যে রাজনীতির যে সংজ্ঞা সেই সংজ্ঞা কিন্তু আপনারা সবাই জানেন কি রাজনীতির যে পরিভাষা সেটা পুরো তৎকালীন সময়ে পলিউটেড হয়েছিল কিন্তু আমাদের সরকার আসার পর কেন্দ্রে এবং রাজ্যে এবং বিভিন্ন রাজ্যে যেখানে ভারতীয় জনতা পার্টির সরকার বা এনডিএ সরকার রয়েছে একটা দেশ এবং একটা রাজ্য চালাতে গেলে কিভাবে চালাতে হয় সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি দেখিয়েছেন ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিটি রাজ্যতে দেখিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন मैं चौकीदार हूं বলেছেন কিনা मैं चौकीदार हूं मैं खुद भी नहीं खाऊंगा दूसरे को खाने भी नहीं दूंगा। এই যে খাওয়া দাওয়ার বিষয় সেগুলো আমরা এতদিন ধরে যারা কেন্দ্রে সরকার ছিল আমাদের রাজ্যে ছিল তারা কিন্তু এই সব কারণেই রাজনীতিতে আসতো। এরকম একটা সুন্দর পরিবেশ এখন সারা ভারতবর্ষের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের রাজ্যেও সেটা প্রতিষ্ঠিত হয়েছে। আগের সরকারের সময়ে আমরা কি দেখেছি এখানে কিভাবে মানুষকে বিভ্রান্ত করা যায় এবং এই বিভ্রান্তের জন্য তারা কি করত গদিতে যাতে বসে থাকা যায় সুন্দরভাবে তার জন্য
উগ্রপন্থীর সৃষ্টি করেছিল। এই উগ্রপন্থার কারণে আজকে আমাদের রাজ্যে না কোনো দেশের মধ্যে বহু জায়গায় যেসব জায়গার মধ্যে এই উগ্রপন্থা ছিল এবং সেখানে উন্নয়ন হয়নি। এখন ভারতীয় জনতা পার্টি যেভাবে এই উগ্রপন্থাদের তাদের যে ভুল পথে চালিয়েছিল তাদেরকে মেইন স্ট্রিমে এখন নিয়ে এসছে, দেশের মধ্যে তথা রাজ্যের মধ্যে কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। আজকে আমার মেয়েরা এবং বোনেরা এখানে উপস্থিত আছেন, মায়েরা উপস্থিত আছেন। আপনারাই বলুন, যদি শান্তি প্রতিষ্ঠিত না থাকে, সেটা রাজ্যেই হোক, সমাজেই হোক, এটা পাড়াতেই হোক, একটা বিসিতেই হোক, সেখানে যদি শান্তি প্রতিষ্ঠিত না হয় তাহলে আপনারা কি করে আগামী দিন কাজ করবেন বা সরকার কিভাবে উন্নয়নের চিন্তা ভাবনা করবেন? আমাদের সরকার আসার পর আমরা কিন্তু এখন সেটা প্রতিষ্ঠিত করতে পেরেছি যে না, আমরা উন্নয়ন করতে জানি এবং প্রতিটি ঘরের ভিতর, প্রতিটি বাড়ির প্রতিটি মানুষের তাদের আর্থসামাজিক যাতে উন্নয়ন হয় সেই দিশায় আমরা কাজ করছি। অদ্ভুত এক অবস্থা দেখছি আজকাল, কিভাবে গদি আঁকড়ে রাখা যায়, কিভাবে গদি আবার আগামী দিন পাওয়া যায়, এটা কম্পিটিশন চলছে। অদ্ভুত, এক এক সময় এক এক রকম কথা বলছেন উনারাও 28টা চান এবং তারাও 28টা চান, তাহলে কতটা হলো? 56টা। অদ্ভুত অদ্ভুত কথা বলছেন। আপনাদের সময়ে আপনারা কি বলতেন? এই হাত নাড়িয়ে নাড়িয়ে উপরের দিকে মুষ্টি বন্ধ করে আর মোটা মোটা লাঠি নিয়ে আপনাদের ফ্ল্যাগ নিয়ে যখন বেরোতেন বলতেন বিরোধীদের একটিও ভোট নয়। এই তো বলতেন, একটিও ভোট নয়। অর্থাৎ গণতন্ত্রটা কোন জায়গায় গেছে? একটিও ভোট নয়। আর আজকে সব পার্টিই বলতে পারে, তাতে অসুবিধা কি আছে আপনাদের? আমিও বলতে পারি 28টি, অন্য পার্টিও বলতে পারে 28টি, আপনারাও বলতে পারেন 28টি। এর মধ্যে এই যে কথা বলার মধ্যে নিজে একবার একটা আঙ্গুল যখন আমাদের দিকে দেখায়, 4টে আঙ্গুল কিন্তু তাদের দিকে। অদ্ভুত অদ্ভুত কথা বলে। আজকে মিউনিসিপ্যালিটির মধ্যে বেআইনিভাবে যারা বসেছিল তাদেরকে আজকে মিউনিসিপ্যালিটির থেকে তাদেরকে উচ্ছেদ করেছে। জনসাধারণের অসুবিধা হচ্ছিল, তাদেরকে পুনর্বাসনের যে বিষয় সেগুলো নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে। কিন্তু কি বলছেন? বলার জন্য বলতেই হবে। আর আমার সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, ওনাদেরকে তড়িঘড়ি করে বলবেন যে এটা প্রেস কনফারেন্স হবে, আসুন। কি না, আমরা এটা বুঝি, জনসাধারণ রাস্তা দিয়ে তার যে ফুটপাত দিয়ে হাঁটা উচিত, রাস্তার মধ্যে দখল করা উচিত নয়, সব বলবে। বলার পর্বে তবে তবে আবার একটা তবে বা কিন্তু ইত্যাদি লাগাবে। অদ্ভুত দ্বিচারিতার, মানে আজকে একটা নিউজ পেপার আমি দেখছিলাম 2016 সালের উনাদের সময়, উচ্ছেদের সময় উনাদের যে উচ্ছেদের সে ফটো ছাপিয়েছে একটা নিউজ পেপার, আজকে দেখলাম। আর আজকে উনারা সেই উচ্ছেদের এগেনস্টে আজকে বলছেন কিভাবে ক্ষমতা দখল করবে আর কিভাবে মানুষকে বিভ্রান্ত করবে। নতুন জেনারেশন আসছে, 5 বছর পর পর নতুন যারা ভোটার হচ্ছেন ওনারা তো এইসব জানেন না। কিন্তু যখন এই পিকচারগুলো দেখবেন, তৎকালীন সময়ে যেভাবে খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ এবং যেভাবে আমাদের মা বোনদের উপর অত্যাচার এবং বিরোধী দল করার অপরাধে যেভাবে অত্যাচার করা হয়েছে, সেইগুলোর পিকচারগুলো যদি দেখানো হয়, তাদের লজ্জার, তারপরে কোনো অবস্থায় তারা কিন্তু লজ্জিত হন না। তারপরেও বলবেন যে এখানে জল নেই, এখানে গ্যাস নেই, এখানে চাকরি নেই, কর্মসংস্থান নেই ইত্যাদি। মুখস্থ করা কতগুলো জিনিস আছে, সেইগুলো নিয়ে সারাক্ষণ ওনাদের কাজ। আমি এক এক সময় অবাক হই যে সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে অনেকে রাজনীতি করে। মানুষ বুঝে গেছে যে সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে রাজনীতি হবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি একটা কথা বলেছেন যে সবকা সাথ সবকা বিকাশ
বিশ্বাস আর তার প্রয়াস, সেইগুলো আমরা আগে কোনোদিন শুনিনি। আজকে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, আর যাদের কথা আজ পর্যন্ত কখনোই শোনা হয়নি, না কেন্দ্রে না রাজ্যে, তাদের কথা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন। এবারের বাজেটেও আপনারা যদি দেখেন, বিশেষ করে যারা প্রান্তিক এলাকায় বসবাস করেন, তাদের ওই জায়গার উন্নয়ন, তাদের মান উন্নয়ন, বিশেষ করে আমাদের যারা জনজাতি গোষ্ঠীর, তাদের উন্নয়ন কি করা হবে এই বাজেটে কিন্তু আমরা সেটা দেখতে পেয়েছি। সব সময় মাননীয় প্রধানমন্ত্রীজি জনজাতি গোষ্ঠীদের, তাদের আত্মসম্মান, তাদের যে সেলফ রিলায়েন্ট করার যে চিন্তা ভাবনা, এতদিন ধরে যারা ভাবিনি, সেই কাজটা উনি আজকে করছেন। 13,000 কোটি টাকার কিছুদিন আগে বিশ্বকর্মা যোজনা উনি শুরু করেছিলেন, যে 18টা শ্রেণী যাদের কথা কোনোদিন কেউ ভাবেনি, এই যে বারবার থেকে আরম্ভ করে, কুমার থেকে আরম্ভ করে, যারা বিভিন্ন কাজে লিপ্ত ছিল, যারা কার্পেন্টারের কাজ করে, তাদেরকে উন্নয়ন করা যায়, আর্থসামাজিক উন্নয়ন করা যায়, শুধু কথাই না, যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, এইবারের আমরা এই বাজেটের মধ্যে আমরা দেখেছি। বন্ধুগণ, এই সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে কোনো কাজের কাজ কিচ্ছু হবে না। সবাই বুঝে গেছে যে আপনারা কি চান এবং কিভাবে আপনারা বিভ্রান্ত করেন, সেটা সবাই জেনে গেছে। ঘুম থেকে উঠেই খালি খুঁজা কিভাবে ইস্যু তৈরি করা যায়, এবং এই ইস্যুর আমি সেদিন অদ্ভুত আমার কাছে লাগলো, কি বলছেন যে নগর পঞ্চায়েত, এই বিশ্রামগঞ্জে যে নগর পঞ্চায়েত হচ্ছে, ডেভেলপমেন্টের জন্য অনেক জায়গায় অনেক কিছু হয়। আজকে আমাদের এডিসির মধ্যেও টাউনশিপেও হবে, তার জন্য হবে, আমরা করব। এবং এখানে নন এডিসি এলাকায় পঞ্চায়েত হবে, সেখানে ডিমান্ড। সো সেখানে নগর পঞ্চায়েত যদি হয়, সেখানে এডিসির নাকি অংশ নিয়ে গেছে। এরকম মানুষকে বিভ্রান্ত করার জন্য নতুনভাবে আরেকটা চিন্তা ভাবনা। এবং আমি দেখলাম সেখানে গিয়ে, আরে যারা অফিসার তারা ভুলেও এই কাজটা করবে না, যে কোনো অবস্থায় ভিসির জায়গা পঞ্চায়েতে নিয়ে যাবে আর পঞ্চায়েতের জায়গায় ভিসিতে নিয়ে আসবে। কারণ তার চাকরি করতে হবে, তার কোর্টে যেতে হবে যদি ভুলভাল করে। কাজেই মানুষকে শুধু বিভ্রান্ত করার জন্য সেখানে যখন যিনি অফিসার ছিলেন উনি বললেন যে আমরা কোনো অবস্থায় ভিসির কোনো জায়গা আমরা নেইনি। ম্যাপের কথা বলছেন, স্কেল ম্যাপের কথা বলছেন। আরে স্কেল ম্যাপ এটা ডাইরেক্টর অফ ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সেটেলমেন্ট তারা দেখবে। তো তার নিয়েও নানাভাবে চেষ্টা করেছে, যখন দেখলো যে না, আরে এটা তো অসুবিধায় পড়ে গেলাম, তাড়াতাড়ি বলছে ঠিক আছে আমরা দেখবো, করে চলে গেলেন আরেক জায়গায়। এইভাবে একের পর এক যে কিভাবে বিভ্রান্ত করা যায় এই কাজটা করে। আমি জানি না কবে ওনাদের এই ধরনের বিভ্রান্ত করার থেকে ওনারা বিরত হবেন। আরে কাজের মাধ্যমে, কাজ করে করে মানুষের কাছে যান। আমরা তো কাজের বিনিময়ে মানুষের কাছে যাই। আমাদের রাজ্যে আজকে আইন শৃঙ্খলা আমরা এত সুন্দর একটা রেখেছি, আমরা সারা 28টা রাজ্যের মধ্যে আমরা নিচের দিক থেকে আজকে আমাদের আইন শৃঙ্খলা ভারতবর্ষের মধ্যে এখন ত্রিপুরাকে সবাই বলছে উজ্জ্বল নক্ষত্রের মতো আজকে ত্রিপুরাকে দেখায়। সে এবং কাজের বিনিময়ে আজকে নীতি আয়োগ আমাদের কি বলছেন, নীতি আয়োগ বলছেন যে ফ্রন্ট রানার রাজ্য হিসেবে আমাদের ঘোষণা করা হয়েছে। আমাদের এখানে কাজের মাধ্যমে আমরা মানুষের কাছে যেতে চাই, বিভ্রান্ত করে ওই সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে আমরা মানুষের কাছে যেতে চাই না। মানুষ বুঝে। আর আমি তো থানসা শুনতে শুনতে আমি কতদিন ধরে আমি শুনলাম। আমি বারবার বলছি থানসা আমাদেরও প্রয়োজন, বন্ধুত্ব আমাদের দরকার, থানসা ছাড়া হবে না। এবং এই যে ঐক্যতা, এটা একটা গ্রুপেরই হয় না। তাহলে এখানে কে আছে ত্রিপুরাতে? এখানে জনজাতি আছে, জাতি আছে, বাঙালি আছে, মণিপুরি আছে, এখানে সংখ্যালঘু আছে। সবার বন্ধুত্ব এবং ঐক্যতা থাকলে, ইউনিটি ইন ডাইভার্সিটি যদি থাকে, তাকে বলে থানসা। আমরা সেই থানসা আমি করতে চাই। বন্ধুগণ, আমাকে অনেকে, আমরা জানি যে আমি বারবার এই তথ্য অনেক সময় দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে। বাইরে আজকে যদি হিন্দুস্তানের যে কোনো জায়গা থেকে আপনারা যদি বাইরে যান, আপনি মণিপুর থেকেও যেতে পারেন, ত্রিপুরার থেকেও যেতে পারেন,
গুজরাট থেকেও যেতে পারেন, বেঙ্গল থেকেও যেতে পারেন, বাইরে গিয়ে আপনি কি বলবেন? মে হিন্দুস্তানি হু। আমি বলছি আমরা যখন বাইরে যাই, পরে আসবে কে বিহারি, কে উড়িষ্যার, ত্রিপুরার থেকে গেলে আমরা সবাই ত্রিপুরী। এই যে বিভাজন করে করে রাজ্যটাকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। আমরা বারবার বলছি আমাদের ত্রিপুরা এক ত্রিপুরা, নতুন ত্রিপুরা আমরা করতে চাচ্ছি। আমরা পুরনো ঐতিহ্যগুলোকে আমরা পুনরুদ্ধার করার চেষ্টা করছি। যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, মহারাজাদের আগে তাদের যে উজ্জয়ন্ত প্যালেসের কি দুর্দশা ছিল, সেই প্যালেসকে এখন দেখার মতো আমরা প্যালেস সেটাকে বানিয়েছি। আমরা মহারাজা বীর বিক্রমের যে পূর্ণবয়া মূর্তি আমরা বানিয়েছি। আরেকজন এই রাজ পরিবারের, যাকে সারা পৃথিবী জানে, এত বড় সুরকার এবং এত বড় মিউজিশিয়ান এস.ডি. বর্মনের, আমি যখন মুখ্যমন্ত্রী হই উনার পূর্ণবয়া মূর্তি এয়ারপোর্ট থেকে আসতে এয়ারপোর্টের গেটের সামনে আমরা করেছি। এইরকম একের পর এক আমরা কাজ করেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর আমাদের মাননীয় রাষ্ট্রপতিজি, যিনি একদম মহিলা আবার পাশাপাশি অত্যন্ত গরিব, উড়িষ্যা থেকে এসছেন, ওনাকে রাষ্ট্রপতিজি বানিয়েছেন। আমাদের ত্রিপুরা 2018-তে আমাদের সরকার আসার পর 2019 থেকে 2014 পর্যন্ত এক নাগারে 7 জন যারা জনজাতি গোষ্ঠীর যারা লিজেন্ড ব্যক্তি, বিভিন্ন জায়গায় যারা পারদর্শিতায় কাজ করেছেন, তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীজি তাদেরকে আজকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছেন, পদ্মশ্রী পুরস্কার দিয়েছেন। এইবারও আরেকজন জনজাতি গোষ্ঠীর এই 2026-এ উনাকেও পদ্মশ্রী উপাধি দিয়েছেন। আমাদের ত্রিপুরা রাজ্যের একজন জনজাতি গোষ্ঠীর, যেটা জীবনে কোনোদিন হয়নি, আমাদের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এবং তথা অর্থমন্ত্রী ছিলেন এবং এই রাজ পরিবারের এক সুসন্তান জিষ্ণুদেব বর্মা, উনাকে আজকে তেলেঙ্গানার মতো বড় একটা রাজ্যের সেখানে উনাকে রাজ্যপাল বানিয়েছেন। বন্ধুগণ, আজকে অদ্ভুত লাগে যে এতগুলো যারা চাকরি করতেন তাদেরকে পেনশন দেওয়ার ব্যবস্থা করা হয়নি, ওনাদেরকে পেনশন দিচ্ছেন না আজকে এডিসিতে। তো এই পেনশন কে দেবে? আজকে পেনশনের টাকা আলাদা করে দেওয়া হয় না। আজকে দিল্লির থেকে আমাদের কাছে যে টাকা আসে, সেই টাকা যে বেতনের জন্য এত টাকা, পেনশনের জন্য এত টাকা, এইভাবে হয় না। অর্থাৎ তোমাদের মধ্যে যে ফিনান্সিয়াল যে ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিন তোমাদের মধ্যে নেই, যে কারণে আজকে যাদের আজকে পেনশন পেয়েছে পেনশনের টাকা দিচ্ছে না এডিসির মধ্যে। বন্ধুগণ, আজকে অনেক জায়গার মধ্যে অনেক ওনারা চাকরি দিচ্ছেন, কিন্তু আমাদের ফিনান্সের কনকারেন্স ছাড়া ওনারা চাকরি দিচ্ছেন। এটা হয় না, ওনারা আইনেই বুঝেন না। আইন ছাড়া গায়ের জোরে খালি চেষ্টা করেন কিভাবে এই সরকারকে অপদস্থ করতে হয়। আমাদের সাথে আপনারা আছেন, আবার আপনারাই বলছেন, আপনারাই প্রথম শুরু করেছেন। আমাদের সাথে থাকা সত্ত্বেও আপনারাই শুরু করেছেন। কবে মাঝে মাঝে বলতেন আমরা থাকবো না, আমরা বলছি না, আপনারাই বলতেন আমরা থাকবো না, আমরা শুরু করিনি। আমাদের সরকারের এগেনস্টে, আমাদের সাথে থেকেও বিধানসভার মধ্যে আমাদের এগেনস্টে আপনারা কথা বলছেন। মুখ্যমন্ত্রীকে পাল্টিয়ে দেবে, জনজাতি মুখ্যমন্ত্রী আসবে। আরে মুখ্যমন্ত্রী হয়। এই ত্রিপুরাতে মুখ্যমন্ত্রী এসসি সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী হয়েছে, এখানে মণিপুরী সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী হয়েছেন, এখানে এসটি সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী হয়েছেন, আর বাঙালি মুখ্যমন্ত্রী তো হয়েছেন। মুখ্যমন্ত্রী সবার হয়, মুখ্যমন্ত্রী কোনো আলাদা করে যে জনজাতির মুখ্যমন্ত্রী আলাদা হয় না। এবং এটাকে নিয়েও সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করেছেন। বন্ধুগণ, চেষ্টা করছে বিসি ইলেকশন করার জন্য, এবং সেখানে বিসি ইলেকশনে ওনাদের কারণেই একবার বলছেন আমাদের এই করতে হবে, একবার কাগজ পাঠায়, আমরা বললাম ঠিক আছে তার নোটিফিকেশন পাঠাও, তো সেই জায়গায় ওরা নোটিফিকেশন পাঠান না। এইরকম অনেকগুলো কারণ, সেগুলো নিয়ে আমরা সাবজুডিস যেহেতু সেখানে আমরা বলেছি। শুধু তাই নয়, ওনারা আমাদের কনসেন্ট ছাড়া, আমাদের সরকারের অনুমোদন ছাড়া, প্লাস যে নিয়ম হচ্ছে বিসির
যে বিসির যারা আছেন তাদের যে কমিটি আছে তাদের যে ইট ইজ মাস্ট আইনে বলছে তাদের যে সম্মতি নিয়ে তবে এই যে 123টি নতুন নিউ ভিলেজ বিসি বানিয়েছেন সেটা ওনারা পারেন না, বিসিই নেই, সেখানে কমিটিই নেই। এবং কি হলো আজকে এই করার পরে আমরা যখন বারবার বললাম, এখানে আমার মিনিস্টার সাহেব আছেন, এখানে উনার অফিস থেকে বারবার বলেছেন আপনারা ভুল করছেন, এইভাবে এটা করা যায় না। এক তো বিসির যারা আছেন তাদের সম্মতি লাগবে, পাশাপাশি আমাদের সরকারের কনকারেন্স থাকবে, কারণ এখানে ইনফ্রাস্ট্রাকচারের বিষয় আছে। এখানে যে ইনফ্রাস্ট্রাকচার কে করবে, এই ইনফ্রাস্ট্রাকচারের খরচ আমাদের ফিনান্সের কনকারেন্স থাকবে। তবুও গায়ের জুড়ে ওই যেরকম আমি বললাম পঞ্চায়েত, নগর পঞ্চায়েতও গিয়েও হইচই করছে, না বুঝে না বুঝার চেষ্টা করে, খালি এইভাবে কিভাবে টুপি পরানো যায় সেই চেষ্টা ওনারা করান, খালি ঠকাই ঠকাই খালি বলে, আর নিজেরাই অন্যদের ঠকাচ্ছে, আর নিজেরা কিন্তু আরও বেশি করে যে কেনে আঙ্গুল এখন কলা গাছ হয়ে ফুলে আছে এখন, তো সেই চেষ্টা করছে বন্ধুগণ। এবং আজকে এই 22 জানুয়ারিতে বাধ্য হয়ে এখন সেটা কিন্তু উইথড্র করেছে ওরা বন্ধুগণ। তো বিসি ইলেকশনটা কে ডিলে করলো? ওনাদের কারণেই ডিলে হয়েছে, আমরা তো ডিলে করিনি বন্ধুগণ। আপনারা অনেক সময় বলা হয়েছে আমাদের, আবার আরেকটা কি যে আমাদের ছেলে মেয়েরা কি বাংলাতে পরীক্ষা দেবে? আমরা বলছি বাংলাতে পরীক্ষা দেওয়ার দরকারই নেই। ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আমি বারবার বলেছি স্ট্যাটাস কেউ যদি রোমান স্ক্রিপ্টে পরীক্ষা দিতে চায় হি অর শি ইজ অ্যালাউড, এটা তো অলরেডি বলা হয়েছে, কিন্তু তারপরও এটাকে ল্যাঙ্গুয়েজ আকারে বাঙালি ইত্যাদি বলে চেষ্টা করে, আমরা বলেছি এবং সেটা চলে আসছে বহুদিন ধরে, তার জন্য কোনো সমস্যা হয় না। ইভেন আমি বলেছি যারা ইনভিজিলেটর থাকবে তারা এখানে 2-3 জন তারা সে প্রশ্ন না বুঝলে সে প্রশ্নও বুঝিয়ে দেবে, সেগুলো ব্ল্যাকবোর্ডেও লিখে দেবে, দরকার পড়লে যে কোশ্চেন আছে এটা একটাই খালি ল্যাঙ্গুয়েজে, সেখানে দরকার পড়লে ইংলিশও আমরা করে দেব না। ওই বসে খালি কিভাবে বিভ্রান্তি করা যায়, বিভ্রান্ত করা যায় সেই চেষ্টা ওনারা করছেন। বারবার বলছি কোনো সমস্যা নেই, আপনারা রোমান স্ক্রিপ্টে দিন। আমরা তো বলছি, আমরা এই কারণে বলছি আমাদের ছেলে মেয়েদের, আমাদের জনজাতি ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য আমরা বলছি যে দেবনাগরী যদি আপনারা রাজি থাকেন তাহলে ঠিক আছে, আর যদি রাজি না থাকেন তাহলে চাকমারা যদি তাদের ইন্ডিজেনাস স্ক্রিপ্ট করতে পারে তাহলে আপনারা কেন পারবেন না? আপনাদের মধ্যে বিদ্বান ব্যক্তির অভাব নেই, তা আপনারা চেষ্টা করুন। কিন্তু এইগুলো নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করে, বিভ্রান্ত সৃষ্টি করার মানে কখন একবার এই দিকে একবার ওই দিকে, একবার এটা না হলে ওইটা ইত্যাদি, নাম পরিবর্তন হয়ে গেছে নামের পিছনে, মানুষকে কাজের নামে ঠনঠনা আর খালি বিভ্রান্ত করার খালি চেষ্টা করছে। এখানে আমার কাছে সব খবর আছে, এডিসির মধ্যে কি হচ্ছে না হচ্ছে, কোথায় কি হচ্ছে সব আছে খবর। তো সেইগুলো যখন আমরা প্রকাশ করব, আর ওই যে 28টা বলছি সে 28টার রেজাল্ট যখন বেরোবে তখনই এই সব আমরা বের করব, কে কোথায় করেছে না করেছে, এবং তার জন্য যা যা করার আমরা করব বন্ধুগণ। আজকে এখানে এই ককবরকের উন্নয়নের জন্য আমরা আলাদা ডিপার্টমেন্ট আমরা করেছি, সংখ্যালঘু ডিপার্টমেন্ট। সেখানে এই ককবরকের উন্নয়নের জন্য আমি এবং আমার মন্ত্রিসভার সবাই মিলে কিভাবে তার উন্নয়ন করা যায় তার কাজ আমরা করছি। স্ক্রিপ্ট একটা আলাদা, কিন্তু ককবরকের উন্নয়ন কিভাবে করা যায় তার জন্য আমাদের ডিপার্টমেন্টে সব সময় ওনারা চেষ্টা করছেন, আমরাও কিন্তু চেষ্টা করছি, কিন্তু সেগুলো ভুল বোঝানোর চেষ্টা করছে বন্ধুগণ। আমাদের আবার আরেকটা হঠাৎ করে বলবো যে বাংলাদেশ থেকে লোক চলে আসছে। আমি বিধানসভার মধ্যে বারবার বলছি এই বাংলাদেশের এই ঘুষপিটিয়া এই করে করে আবার আরেকটা এখানে সেখানে লোক পাঠিয়ে, আমি বারবার বলছি কতজন লোক এখানে এই ত্রিপুরাতে এসছে তার হিসাব আমি দিয়েছি। আমি যারা আমাদের এজেন্সি আছে সেই এজেন্সিকে আমি বলেছি কড়া নজর রাখতে হবে, এবং আপনারা প্রায়শই দেখেন কোনো অবস্থায় আমাদের যারা কেন্দ্রীয় নেতৃত্ব তাদের পুরো ডিরেকশন রয়েছে, কাউকে এখানে
আমাদের ঢুকতে দেওয়া হবে না, যারা ঘুষপিটিয়া কাউকে এই ত্রিপুরাতে। কিন্তু সেটাকে নিয়েও নানাভাবে চেষ্টা করে, আবার এটা চলে গেলে দেখা গেল না এটা না, আরেকটা জিনিস চলে আসে এখানে। আজকে এখানে আমার পূর্ববর্তী বলেছেন, অলরেডি রাজীববাবু বলেছেন যে 2024-25 অর্থ বছরে আমরা বাজেটের কিছু কমিটেড এক্সপেন্ডিচার আছে। চাকরির টাকা আপনার দিতেই হবে, বেতনের টাকা দিতেই হবে, আপনার যারা পেনশন পাচ্ছে তার টাকা দিতেই হবে। আমরা 2000 টাকা করে যে বিভিন্ন ক্ষেত্রে আমরা যে সামাজিক ভাতা দেই 5 লক্ষ লোকের মতো, তাদেরকে দিতেই হবে। আমরা লোনের যে ইন্টারেস্ট তার দিতেই হবে। এই কমিটেড এক্সপেন্ডিচার যদি আমরা বাদ দেই তাহলে বাকি থাকে 17,000 কোটি টাকা। 17,000 কোটি টাকার মধ্যে আমরা শুধুমাত্র এডিসির মধ্যে 39.06% আমরা এই জনজাতি অধ্যুষিত এলাকায় আমরা খরচ করেছি। শুধু তাই নয়, এই 25-26 অর্থবর্ষে, এবারও 25-26 অর্থবর্ষে আরিতে আপনারা দেখবেন সেখানে প্রায় 40% উপরে এই জনজাতি অধ্যুষিত এলাকার মধ্যে আমরা খরচ করতে যাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে জনজাতিদের উন্নয়ন আমাদের প্রায়োরিটি। আপনারা দেখেছেন যে এতদিন ধরে যারা রিয়াং শরণার্থীরা এসছেন, যে 35 বছর ধরে, এই 23 বছর ধরে যে জনজাতি যারা এই রিয়াং শরণার্থীরা এসেছিল, তাদের সম্পর্কে তো ওরা আগে দেখেনি কেউ, একবারও তো ওরা এই মানে ওই দিকেই যায়নি। আমাদের সরকার আসার পর তাদেরকে পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করেছে। আমরা দেব টাকা, আমরা দেব তাদের ঘর, আমরা দেব তার ইলেকট্রিক লাইন, স্কুল, পড়াশোনা, তাদেরকে যাতে সাস্টেনেবল ইনকাম হয় তার জন্য ব্যবস্থা করা। আর মাঝখানে অন্যরা এসে রাজনীতি করবে, সেটা বহু হয়েছে বিভ্রান্ত করার। সেই বিভ্রান্ত আমরা আগামী দিন আমরা করতে দেব না বন্ধুগণ। আমরা দিচ্ছি, আগে 500 কোটি টাকা ছিল তাদের জন্য, সেখানে আমরা 800 কোটি টাকা দিয়েছি। আজকে এটিটিএফ, এনএলএফটি তাদেরকে পুনর্বাসনের জন্য 250 কোটি টাকা দেওয়া হচ্ছে প্যাকেজ। কে দিচ্ছে টাকা? আমাদের এই কেন্দ্রীয় সরকার, আমাদের রাজ্য মিলে আমরা সেই ব্যবস্থা করেছি। তো সেখানে মাঝখান থেকে অন্যরা কি করে এসে রাজনীতি করবে? আমাদের কারণে তারা একটা প্রপার লাইনে এসে তাদের ভবিষ্যৎ গড়তে যাচ্ছে। কাজে এই রাজনীতি আমরা করতে দেব না। আমরা চাই যে সবাই, এবং আমি ওনাদের কাছে আবেদন করব, আপনারা ওদের যারা এই ধরনের যে রাজনীতি করে সেই রাজনীতি থেকে আপনারা বিরত থাকবেন। বুঝতে হবে কে আপনাদের জন্য বিপদের সময় আপনাদের সাথে ভারতীয় জনতা পার্টি থাকে। আপনাদের অবগতির জন্য ভুলে গেছেন বা মনে আছে কয়েকজনের, যখন মণিপুরে যখন খুব বাজে অবস্থা, সেখানে প্রায় 250 থেকে 300 ছেলে মেয়েরা পড়াশোনা করছিল, গার্জিয়ানরা আসছিল আমার কাছে, ওনারা বারবার বলছিলেন আমাদের ছেলে মেয়েদের ওখান থেকে নিয়ে আসুন। কেউ মেডিকেলে পড়ে, কেউ ডেন্টালে পড়ে, আমি এই ডাবল ইঞ্জিন সরকারের একটা সুবিধা হলো, আমি এভিয়েশন মিনিস্টারের সাথে আমি কথা বললাম, উনি সাথে সাথে রাত্রে 12টার সময় একটা স্পেশাল প্লেন দিয়েছে, এবং পরের দিন সকালে এই 2 প্লেনে এই 250 থেকে 300 লোককে আমাদের ত্রিপুরা সরকারের পয়সায় তাদেরকে আমরা নিয়ে এসেছি। অর্থাৎ এই যে বিষয় যে বিপদের সময়ে সরকার বা আমাদের যে রাজ্যে বিজেপি সরকার সেটা থাকে কি না সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা তাদেরকে মানুষ করার চেষ্টা করছি, তাদের প্রপার তাদের লাইভলিহুডের ব্যবস্থা করছি। সেখানে অন্যরা এসে ভাগ বসাবে, সেটা বহুত হয়েছে, এখন আমরা করতে দেব না বন্ধুগণ। এই সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে সে কাজ হবে না। আমাদের সবকা সাথ সবকা বিকাশ যে উন্নয়নের, এইবারও বাজেটে যে কথাটা বলেছেন, সবার উন্নয়ন আমরা চাই, রাজনীতি ছাড়াও রাজনীতি করা যায়, এটা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেছেন। আজকে আমরা যদি বিশ্ব ব্যাংকের কথা বলি, সেখানে 1400 কোটি টাকা আমরা লোন নিয়েছি বন্ধুগণ। সেই লোনে আজকে শুধুমাত্র জনজাতি অধ্যুষিত এলাকার সেই জায়গার উন্নয়নের জন্য আমরা সেই টাকা আমরা বরাদ্দ করছি। শুধু তাই নয়, সেখানে রাস্তাঘাট, স্কুল, ইলেকট্রিসিটি থেকে আরম্ভ করছে সব জায়গায় তার উন্নয়ন যাতে হয় সেই কাজটা আমরা করছি। আমরা এলিমেন্ট প্রজেক্টে 1700 কোটি টাকা নিয়েছি।
সমস্ত ফরেস্ট ডিপার্টমেন্টের সমস্ত জায়গায় শুধু জনজাতি, যাতে তাদের উন্নয়নের জন্য সেই কাজটা করা হচ্ছে। একের পর এক আমরা কাজ করছি বন্ধুগণ, এবং জনজাতি আর্থসামাজিক যে উন্নয়ন আমরা যে এইভাবে উন্নয়ন করছি, তার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবার তিনটি আমরা জাতীয় পুরস্কার বন্ধুগণ আমরা পেয়েছি। ভাগিদারি অভিযানে 2টো সেরা আমরা পুরস্কার ভারত গভর্নমেন্ট থেকে আমরা পেয়েছি বন্ধুগণ। 17ই অক্টোবর 2025 আদি কর্মযোগী অভিযান মাননীয় রাষ্ট্রপতিজি, তার জন্য আমাদের ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি ওখানে গিয়েছেন, সেখানে তাকে সম্মান দেওয়া হয়েছে। উনাকে সম্মান দেয়নি, সম্মান আপনাদের দেওয়া হয়েছে, আমাদের সরকারকে দিয়েছেন। আজকে PM জনমন বাস্তবায়নের সেখানে দেখা গেছে সেরা পারফরমেন্স আমাদের সরকার করেছে, এবং যে কারণে উত্তর ত্রিপুরা জেলাকে শ্রেষ্ঠ জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। এখানে মাননীয় ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার মহোদয় উপস্থিত আছেন। ওনাকে আমি বলেছি, জনজাতিদের জন্য তোমার যা যা করার দরকার আমি তোমাকে পারমিশন দিলাম, তুমি খালি ফাইল পাঠাও, আমি ইয়েস বলে দেবো আপনি। এবং সেইভাবে কাজ করছেন। আমরা ছাত্রাবাসের যারা ছাত্রাবাস যেগুলো আছেন, সেখানে প্রি মেট্রিক পোস্ট মেট্রিক স্কলারশিপ সেখানে দেওয়া হচ্ছে। এককালীন আর্থিক সহায়তা মেধা পুরস্কার বিনা দেওয়া হচ্ছে, বিনামূল্যে পাঠ্য বই দেওয়া হচ্ছে। 65 টাকা দেওয়া হতো, আমরা সেই জায়গায় 80 টাকা করেছি বন্ধুগণ। আরও ইনক্রিজ করার আমরা চিন্তা ভাবনা করছি। যারা 6 ক্লাসে পড়ে, 6 থেকে 8 ক্লাস পর্যন্ত, তাদেরকে 400 টাকার থেকে আমরা 1000 টাকা করেছি বন্ধুগণ। জনজাতি হোস্টেলের যেটা আমি একটু আগে বললাম, যখন মাননীয় আমাদের মন্ত্রী বাহাদুর এসে বললেন যে জনজাতিদের যে হোস্টেলগুলো আছে বা স্কুলগুলো আছে সেগুলো দেখার জন্য অসুবিধা হচ্ছে, আমি বললাম কী করতে হবে বলো। বললেন যে হোস্টেল সুপারিনটেন্ডেন্ট লাগবে। আমি বললাম ওকে। আমাদের এই যে ক্যাবিনেটে ডিসিশন নিয়ে সেখানে 170 জনকে আমরা নিয়োগের জন্য অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেছে, নিয়োগও সেখানে হয়েছে বন্ধুগণ। আমরা সবাই জানেন যে জনজাতি ভাই বোনেরা, কোমলমতি ভাই ও বোনেরা অনেক সময় তারা কিন্তু অফিসেও যায়, অফিসে গিয়ে বুঝতে পারে না যে কার কাছে যাবে, এই টেবিলে যাবে না ওই টেবিলে যাবে। এর জন্য আমরা সাব ডিভিশনাল লেভেলে এবং ডিস্ট্রিক্ট লেভেলে একজন করে টিসিএস সমমর্যাদার আমরা অফিসার নিয়োগ করেছি সাব ডিভিশন লেভেলে এবং ডিস্ট্রিক্টে। সেখানে গিয়ে তাদের শুধুমাত্র জনজাতি যে প্রকল্পগুলো আছে তাদের কাজই হবে শুধু সেইগুলো দেখার জন্য। আজকে PM জনমনে যেটা সেরা পারফর্মিং জেলা উত্তর ত্রিপুরাকে দেওয়া তো হয়েছে, তাছাড়াও মহারাজাকে আমরা যে সম্মান দিতে পারি, উনার জন্মদিন কবে? 19শে আগস্ট। আমরা এসে উনাকে সম্মান আমরা দিয়েছি। এর আগে কিন্তু কেউ সম্মান দেয়নি, জনজাতির গোষ্ঠীদের তো সম্মান দেয়নি, মহারাজাদেরকেও সম্মান দেয়নি। উনাদের সময়ের সমস্ত মহারাজাদের আমরা দেখেছি, উনাদের সমস্ত যে কাজগুলো মানুষের জন্য করেছেন সেগুলোকে ঘরের ভিতর ঢুকিয়ে দিয়েছিল। আমরা এসে উনাদেরকে মর্যাদা আমরা দিয়েছি। আমরা বিভিন্ন জায়গার নামও আমরা চেঞ্জ করেছি। আজকে যে বড়মোড়া পাহাড়ের নাম হাতায় কোতর রেখেছি, গন্ডা ছড়ার নাম আমরা গন্ডা তুইসা রেখেছি, আমরা 18 মোড়ারের নাম হাচুক বেরেম রেখেছি। আমরা এই যে একটু আগে আমি যেটা বললাম যে একের পর এক আমাদের যে জনজাতিদের জন্য কাজের মাধ্যমে আমরা মানুষের কাছে যাই। এই যে সমাজপতিরা এত ভালো কাজ করেন, এর আগে তো সমাজপতিকে কেউ কোনোদিন সম্মান দেয়নি। আমাদের সরকার 2018-তে আসার পর সমস্ত সমাজপতি যারা আছেন যে ক্রাইটেরিয়া হিসাবে, সেই ক্রাইটেরিয়াতে তাদেরকে সম্মানিক দেওয়া হয়েছে। সাম্মানিক ভাতা না, সেটাকে নিয়েও একটা সুশ্রুতি দেওয়ার চেষ্টা করেছে। এবার আমরা কি করলাম যে ক্যাপিং দেওয়া হয়েছিল, অনেক সমাজপতি আছেন যারা অলরেডি চাকরি করেন বা অনেকে পেনশন পাচ্ছেন, সেই ক্রাইটেরিয়া আমি উঠিয়ে দিয়েছি। উঠিয়ে সেখানে আমি আরও 2000 থেকে 5000 সেখানে সাম্মানিক দেওয়ার চেষ্টা করেছি। শুধু তাই নয়, আজকে এই সাম্মানিক দিতে গেলে এই যে সমাজ ব্যবস্থা, যে সমাজপতি সব 19টা জনজাতি গোষ্ঠী যে আছে সবার কিন্তু সমাজপতির যে পদ্ধতি সেটা নেই। সেখানে দেখা গেছে প্রায় 13 থেকে 14 জন পাবে। আমি বললাম না,
সবাই কেউ রায় হবে, কেউ চৌধুরী হবে, কেউ না কেউ কোনো প্রধান হবে। তো সেই জায়গায় সবাইকে আমরা দিতে হবে। শুধু তাই নয়, আরও যে রেজিস্ট্রিকৃত যারা জনজাতি গোষ্ঠী আছেন তাদেরকেও আমাদের সম্মান দিতে হবে, তারা যাতে হারিয়ে না যায়। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সেই জনজাতি গোষ্ঠীগুলোকে বের করার জন্য। এবং এমনও আছে 500 জনজাতি গোষ্ঠী, 400 জনজাতি গোষ্ঠী, তাদেরকেও, তাদের যে হেড আছে তাদেরকেও আমরা 5,000 টাকা করে দেব। সেইভাবে আমরা কাজ করছি বন্ধুগণ। আমরা এর মধ্যে মুখ্যমন্ত্রী ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনে 19 কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বন্ধুগণ। এবং 42টি হোস্টেল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ট্রাইবাল পিপল। সেই জায়গায় 42টি হোস্টেলের নির্মাণ কাজ চলছে। 27টি হোস্টেল অলরেডি নির্মাণ হয়ে গেছে। আরও 31টি হোস্টেলের নির্মাণ কাজ খুব অল্প সময়ে শুরু হবে। আজকে শিক্ষা আমাদের জন্য খুব দরকার। ইচ্ছে করে জনজাতির যারা ছেলে মেয়েরা আছেন তাদের যাতে পড়াশোনায় সাথে যুক্ত না হতে পারে, এই ব্যবস্থা ছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সরকার আসার আগে মাত্র 4টে এই একলব্য মডেল রেসিডেন্সিয়াল ছিল, আর আজকে আমরা আসার পর সেখানে 21টা জনজাতি এই যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল হচ্ছে। সেখানে এইবারও আমি গিয়ে দিল্লিতে আমি আরও যে ক্রাইটেরিয়া আছে কিছু রিল্যাক্সেশন দিয়ে আরও যাতে 15টা যাতে আরও জনজাতিদের জন্য ছেলে মেয়েদের জন্য একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল করা যায় তার কথা আমি বলেছি। তার ক্রাইটেরিয়াও আছে যে 20,000 মিনিমাম থাকতে হবে ওই জায়গায় ব্লকে, বা যে 50% পপুলেশনের থাকতে হবে। সেই ক্রাইটেরিয়াতে যাতে রিল্যাক্স করা যায় তার জন্য আমি দাবি করে এসেছি বন্ধুগণ। মুখ্যমন্ত্রীর আবার মিশন, সেটার যে মানে অভূতপূর্ব যে সাকসেস আমরা দেখেছি, যার জন্য যে চাষের জন্য যে আমরা 30,000 হেক্টর যেটা ছিল সেটাকে বাড়িয়ে 69,000 হেক্টর আমরা বাড়িয়েছি। এবং আজকে জনজাতি গৌরব দিবস, এতদিন ধরে আমরা জনজাতিদের যে সম্মান দেওয়া সেটা না আগের প্রধানমন্ত্রীদের আমরা দেখেছি, কাউকে আমরা দেখতে পাইনি। মাননীয় প্রধানমন্ত্রীজি এসে এই বিশ্বমুন্ডা, ভগবান বিশ্বমুন্ডার উনার যেভাবে দেশকে স্বাধীনতার জন্য উনি উৎসর্গ হয়েছেন, ওনার প্রাণ বলিদান হয়েছেন, তাকে সম্মান দেওয়ার জন্য, অর্থাৎ জনজাতিদের উন্নয়নের জন্য যে কাজ করেছেন এবং তাকে সম্মান দেওয়ার জন্য এই যে 15ই নভেম্বর 2023-এ জনজাতি গৌরব দিবস মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা শুরু করেছেন। এবং শুধু তাই নয়, সেখানে মুখ্যমন্ত্রী ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন আমরা চালু করি। সেখানে আমরা বিভিন্ন জায়গায় আজকে পশুপালনের বিষয় হোক, সেখানেও 25,000 টাকা আর্থিক সহায়তা আমরা করছি এখানে। এতে করে প্রায় 24,44 লক্ষ টাকা খরচ হয়েছে। আমার মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে আছেন, ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টারে, উনি বারবার বলছেন কবে আপনি অটো রিক্সা আমরা কবে দেব। আমি বললাম দাঁড়াও, দিতে হবে, নিশ্চয়ই দেব। আমরা কত দেব, দিতে দিতে তো আমরা সব দিয়ে দেব না, দেব, কিন্তু একটার পর একটা সিস্টেমেটিক ওয়েতে আমরা দেব। এই যে বিদ্যুৎ দিতে হবে, নিশ্চয়ই দেব। আমরা কত দেব, দিতে দিতে তো আমরা সব দিয়ে দেব না, দেব, কিন্তু একটার পর একটা সিস্টেমেটিক ওয়েতে আমরা দেব। এই যে বিদ্যুতিক অটো রিক্সা প্রায় 500 জন যারা বেকার জনজাতি আছেন তাদের মধ্যে বিতরণ খুব অল্প সময়ের মধ্যে হবে, যথাসময়ে হবে বন্ধুগণ। এরকম অনেক জিনিস আমরা আছে জনজাতিদের জন্য আমরা কাজ করে চলছি। এবং আমাদের মেইন যে প্রায়োরিটি আমাদের মহিলাদের জন্য আমাদের সরকার আসার পর আপনারা দেখেছেন 33% রিজার্ভেশন আমরা এই যে আপনার এমপ্লয়মেন্টে আমাদের যে চাকরির ক্ষেত্রে 33% রিজার্ভেশন আমরা কিন্তু ঘোষণা করেছি। আমরা যারা কোনো গভর্নমেন্ট থেকে কোনো স্টল যদি তৈরি হয় 50% মহিলাদের জন্য রাখা হয়েছে। আমাদের যারা মহিলারা আছেন, যারা এই বিভিন্ন 28টা যে আমাদের যে কলেজ আছে সেখানে মেয়েরা যদি সেখানে পড়াশোনা, তাদের কোনো রকম বেতন সেখানে দিতে হবে না, আমরা ফ্রি করে দিয়েছি, সব মুকুব করে দিয়েছি। আমাদের বিভিন্ন জায়গায় যে পিঙ্ক টয়লেট, কারণ পাবলিক টয়লেটে যদি দূর থেকে যারা মহিলারা আছেন, ছোট ছোট বাচ্চারা আছেন, তার জন্য আমরা পিঙ্ক টয়লেট আমরা বাজেটের মধ্যে আমরা ঘোষণা করেছি। আমরা জনজাতি গোষ্ঠীর, শুধু তাই নয়, জনজাতি গোষ্ঠীর তাদের যে বাদ্যযন্ত্র থেকেই হোক, তাদের যে
কৃষ্টি সংস্কৃতি সেইগুলো বাঁচিয়ে রাখার জন্য অলরেডি তাদের কালচার যাতে বাঁচানো যায়, এবার বাজেটেও সেই সংস্থান আমরা রেখেছি বন্ধুগণ। আমরা একের পর এক আমরা কাজ করে চলছি। আমরা যারা মহিলাদের নামে, যদি পুরুষরা যদি কোনো জায়গায় জমি কিনতে হয়, মহিলাদের নামে যদি সে করে তার ফ্যামিলির মিসেস বা তার মেয়েকে, তাহলে 1% সেখানে তার স্টাম্প ডিউটি দিতে হবে। এতে করে মহিলারা কিন্তু অনেক বেশি আজকে তারা সশক্তিকরণের দিকে যাচ্ছেন। মহিলাদের জন্য আজকে আমরা যারা ক্লাস 9-এ পড়ে তাদেরকে আমরা প্রায় 1,30,000-এর উপর যারা তাদেরকে আমরা বাইসাইকেল বিনা পয়সা দিয়েছি। 140টা আমরা মহিলাদের দ্বারা অলরেডি 140 জন যারা পাস করেছেন, ভালো রেজাল্ট করেছেন, তাদেরকে আমরা ট্যাবলেট আমরা এবার দিয়েছি বন্ধুগণ। এভাবে একের পর এক আমরা কাজ করে যাচ্ছি বন্ধুগণ। স্কুটি দিয়েছি আমরা, এবার 140 জনকে স্কুটি আমরা দেওয়ার ব্যবস্থা করেছি। তো আমরা চাই যে আগামী দিন যারা বিভ্রান্ত করার চেষ্টা করছেন তাদের থেকে দূরে থাকবেন, তাদেরকে আপনারা একটু আলাদা করে চিন্তা ভাবনেন যে এরা কেন আপনাদেরকে ভুল পথে পরিচালিত করছে। এবং ভারতীয় জনতা পার্টি যেভাবে কাজ করছে, মানুষের জন্য যেভাবে কাজ করছে, মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে কাজ করছেন, আমাদের পার্টি যেভাবে কাজ করছেন, সেই দিশা রেখে আগামী দিন এডিসির যে নির্বাচন আসছে সেখানে পূর্ণরূপে আমরা যেন জিততে পারি সেই ব্যবস্থা আপনারা করবেন। এবং এখানে যারা আজকে জয়েন করেছেন সবাইকে আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা।